না যাব না, তুই ওটাকে তোকে নিয়ে শপিংয়ে যাব। আমার কিছু কেনাকাটা করার আছে, তোর পছন্দ তো দারুণ, চল না প্লিজ। রিধি অসহায় চোখে তাকিয়ে জিজ্ঞেস করে। সত্যি কি আমার পছন্দ দারুণ? ওর এমন প্রশ্নে ঝিনুক আশ্চর্য মনে গেল। কিছুক্ষণ জহুরি চোখে তাকিয়ে বলে, তোর কি হয়েছে বলতো? কাল থেকে দেখছি তুই ঠিক নেই, কেমন যেন লাগছে তোকে। রিধি হাত দিয়ে চোখ মুখ মুছে ঠোঁটে একটু হাসি আনার চেষ্টা করে বলল, ওই কিছুই হয়নি তো। আচ্ছা আমার কথা বাদ দে, শপিং নিয়ে কি নিতে যাবি তাই বল। ঝিনুক হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলে, আরে শপিং তো বাহানা মাত্র। মানে? ব্রো মানে আমাদের হবু জিজু তার প্রিয়তমাকে আজ নিজের মনের কথা জানাতে নিয়ে যাবে। এখন আমরা যদি থাকি আপু আমাদের নিতে যেতে চাইবে, তাই আগে ভাগেই কেটে পড়ি, চল। যেতেই হয়, চল তাহলে। কোথায় যাচ্ছিস তোরা? নিতু আচমকা ঘরে ঢুকে প্রশ্ন করে। ওর আচমকা আগমনে দুজনে থতমত খেয়ে গেছে। সব্যস্ত হয়ে বলে, আমার কিছু কেনার আছে আপু, তাই এদিকে নিয়ে যাচ্ছি। তুমি তো জানো ওর পছন্দ মানে ফার্স্ট ক্লাস, আর দাম দর করার ক্ষেত্রে দুজন থাকলে বিষয়টা জমে। তোদের দর কষাকষির গ্যাঞ্জাম আর গেল না। আচ্ছা শোন, শপিংয়ে পরে যাস, এখন রেডি হয়ে নে। দুজনে না জানার মতো করে একদম ইনোসেন্ট সেজে বলে। কেন আপু, কই যাব আমরা? সোহান ভাই নাকি বাইরে নিয়ে যাবে। ঝিনুক ব্যস্ত পায়ে ছুটাছুটি করা শুরু করে দিল। ড্রেস বাছাই করতে করতে বলল, না আপু, আমরা দুজনে যেতে পারবো না। তুই বরং একাই যা, সত্যি আমার খুব গুরুত্বপূর্ণ কিছু নেওয়ার আছে, নইলে যেতাম। কিন্তু তোরা না গেলে আমার ভালো লাগবে না। ওহো ভাবিজি, কেন ভালো লাগছে না? যার যাওয়ার সে তো সাথেই যাচ্ছে। আজকে এটা দারুণ সুযোগ, কাজে লাগিয়ে নাও। চাইলে কত কিছু করতে পারো। রিধি এক চোখ টিপে বলে। ঝিনুকও সাই দিল ওর কথায়। নিতু ওর মাথায় থাবড়া দিয়ে বলে, তোর এসব কুবুদ্ধি জীবনেও যাবে না। আমি বলবো কেন? তোর ভাইয়ের কি মাথায় গোবর আছে নাকি? সে যদি না বলে দেখিস ড্যাং ড্যাং করে তোর ভাইয়ের চোখের সামনে দিয়ে আরেক ব্যাটারে বিয়ে করে চলে যাব। তখন ভাই বোন মিলে বিরহের গান করিস। ঝিনুক এগিয়ে এসে এক হাতে বোনকে জড়িয়ে নিয়ে বলে। আমরা কেন গাইবো? গাইবো তো তোর মহান প্রেমিক। রিধি তাতে আরেকটু মিষ্টি মিশিয়ে বলে, আপু, তোমার ভিতর ডিম কানে এক হাত দিলে সে কলিযুগের বাংলা সিনেমার নায়কদের মতো গাইবে। বন্ধু যখন জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া। বাকিটুকু গাওয়ার আগেই নিতু রিধির চুল টেনে ধরে বলে, তোর মতো ফাজিলার দুটো আছে কিনা সন্দেহ। সাদিকি আর সবাই বিচ্ছু বাহিনী নাম দিল। হয়েছে হয়ে, আর এখানে সময় নষ্ট না করে যাও যাও। নিতু রিধির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই রিধি চোখের ইশারায় দরজার দিকে তাকিয়ে বলে, হুম হুম। ঠিক আছে যাচ্ছে, তোরাও তো বেরোবি। রেডি হ, মলে ছেড়ে দিব। ঠিক আছে ভাবিজি। রিধি শরীর দুলিয়ে এসে বলে, তোমার ফান করার জন্য কখন না জানি আম্মুর সামনে ফেসে যাই। ওকে, সরি সরি। সংসদ ভবন থেকে বের হয়ে ওদের জন্য বুক করা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দিল। চোখ বন্ধ করতেই হুট করে চোখের তারায় ভেসে উঠল এলোকিসি মায়াবী মেয়েটার মুখচ্ছবি। সেই মনমতানো হাসিটা। চট করে চোখ খুলে উঠে বসল সে। সব্যস্ত হয়ে ফোন চেক করে দেখলো রিপন অনেক আগেই মেসেজ রেখেছে। দ্রুত পায়ে নাম্বারটা ডায়াল করতে করতে ব্যালকনিতে চলে গেল। কয়েকবার রিং পড়ার পরে ফোন রিসিভ করেই ও পাশ থেকে প্রশ্ন এলো, কে বলছেন? আমি মুখ দিয়ে যেন শব্দগুলো বের হতেই চাচ্ছে না। যে ছেলে প্রস্তুতি ছাড়াই অনায়াসে লাগাতার বক্তব্য রাখতে পারে, সে কিনা মাত্র দু এক লাইন কথা বলতে বেঁচে যাচ্ছে। না আয়ান, তোকে নিজের ফর্মে ফিরে যেতে হবে। যেটা আসল তুই সেটাই আবার নিয়ে আসতে হবে। গলা খাকারি দিয়ে বলল, আমি আয়ান খন্দকার বলছি। ওহ ভাইয়া, আপনি আমাকে কি মনে করে ফোন করলেন? একটা জরুরি দরকারে আপনাকে ফোন করেছি। জরুরি দরকার সেটা বুঝতে পেরেছি, কি দরকার সেটা বলুন তো। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে ভাইয়া, আমতা আমতা না করে খোলাসা করে বলে ফেলুন তো। বলছি, আপনার বান্ধবীর কি হয়েছে? ফোন দিলে ফোন ধরছে না, কথাবার্তা শুনে মনে হচ্ছে ঠিক নেই। ওর কি কিছু হয়েছে? আয়ানের চিন্তিত ও উদ্বিগ্ন সুর। রিক্তা চরম আশ্চর্য হয়ে গেল দীপ্তির খবর নেওয়া দেখে। মনে মনে বলল,
আমি যেটা ভেবেছিলাম তাহলে সেটাই ঠিক। তলে তলে এই জল এত দূর গড়িয়েছে। আজকেই দীপ্তিটার সামনে গিয়ে বলবো, দেখ আমি যা বলেছিলাম তাই হলো তো। কি হলো? আপনি কিছু বলছেন না যে? রিক্তা থতমত খেয়ে বলে। হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করেছি। ওকে জিজ্ঞেসও করেছি কিন্তু এড়িয়ে গিয়েছে। তার মানে আপনিও জানেন না? না। ঠিক আছে। সুমন এতক্ষণ দাঁড়িয়ে তার ভাইয়ের ব্যাকুলতা দেখছিল। তার ভাইয়ের এমন ব্যাকুলতা সে কখনো দেখেনি। এতটা অস্থির কখনো হননি। সব অবস্থা ঠান্ডা মস্তিষ্কে সামলে নেওয়ার এক নিদারুণ ক্ষমতা ছিল তার। কোথায় গেল সেই ক্ষমতা? প্রেম জিনিসটা কি এমনই মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দেয়? আচ্ছা, শুধু ভাইয়ের কথা বলছি কেন, আমার নিজেরও তাই হয়ে গিয়েছে। অস্থিরতা গ্রাস করে ফেলেছে আমাকে। কোথাও একদ্বন্দ্ব স্বস্তি মিলছে না। মিলবে কিভাবে? এই স্বস্তি যে একমাত্র তার কাছেই। তার ভাবনার মাঝেই ভেসে এলো আয়ানের গলা। সুমন, ইমিডিয়েটলি রাতের টিকিটের ব্যবস্থা করো। আমরা আজই ব্যাক করব। প্লিজ ডু ইট ফাস্ট। সুমন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। যাচ্ছি ভাই। রেডি হয়ে আয়ানের গাড়িটা নিয়ে বের হলো সকলে। সুহান তিনজনকে নিয়ে বের হলো। ওর গন্তব্য পতেঙ্গা সমুদ্র সৈকত। মধ্যে রিদি আর ঝিনুককে মার্কেটে নামিয়ে দিল। দুজনে গাড়ি থেকে নেমে ঝিনুক সুহানের উদ্দেশ্যে বলল, বেস্ট অফ লাক ব্রো। সুহান ওর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সাঁ করে চলে গেল। গাড়ি যাত্রাপথে তাকিয়ে রিদি বলে, তোর কি মনে হয় এই হাদারাম বলতে পারবে? কনফিডেন্স দেখে তো মনে হলো পারবে। তুই দেখছিস দিদি, আজ বলতে না পারলে আর হেল্প করবই না, দেখিস তুই। হ্যাঁ একদম। এবার চল ভেতরে যাই, রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ চল। দুজনে ভিতরে গিয়ে ঘুরে ঘুরে কয়েকটা ড্রেস আর 2 জোড়া জুতা নিল। শপিং করাও একটা কাজ। ঘুরতে ঘুরতে পা জোড়া ব্যথায় জমে যায় একেবারে। ঝিনুক পায়ে হাত দিয়ে আত্মনাদ করে বলে, আর পারছি না রে, চল কোথাও বসি। কোথায় যাবি? ওই যে একটা ক্যাফে দেখা যাচ্ছে, সেটাতে যাই চল। ওকে চল। দুজনের জন্য কফি অর্ডার করলো ঝিনুক। রিধির দিকে মেনিউ এগিয়ে দিয়ে বলল, আর কি কি খাবি অর্ডার করে দে। রিধি মেনিউ ফিরিয়ে দিয়ে বলে, জাস্ট কফি হলেই হবে। বড় মা দুপুরে যা খাইয়েছে তা এখনো পেটেই জমে আছে, এতে আর কিছু ভরার জায়গা নেই। ঝিনুক তাই ওয়েটারকে 2টো কফি দিতে পূর্ণ দৃষ্টিতে তাকালো রিধির দিকে। ও খেয়াল করেছে তার অন্যদিনের তুলনায় আজ শপিংয়ে মন নেই। অন্যদিন হলে পুরো শপিং মল দাপিয়ে বেড়াতো। কিছু কিনুন না কিনুন, কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখবে, দাম জিজ্ঞেস করবে, দরদাম করবে, তারপর হচ্ছে না বলে চলে যাবে। কিন্তু আজ তার কিছুটাই দেখলো না সে। মনের আকাশে জমা কালো মেঘগুলো সহজে বুঝতে পেরেছে সে। তাই উঠে রিধির পাশের চেয়ারে বসলো। ও যে পাশে এসে বসেছে সেদিকেও ধ্যান নেই মেয়েটার। বাঁদিকে তাকিয়ে নিজ মনে কিছু ভেবে চলেছে। ঝিনুক সন্তর্পণে ওর কাঁধে হাত রাখতেই আতঙ্কে হকচকিয়ে উঠল রিধি। আতঙ্কিত হওয়া দেখে বিরস মুখে বলে, কি রে, এমন ভয় পাচ্ছিস, কি হলো? কিছু না, হুট করে তো ওপাশ থেকে এসে এখানে বসেছিস, বুঝতেই পারিনি। ঝিনুক বিজ্ঞের মতো করে প্রশ্ন করলো। তোর কি কিছু হয়েছে বলতো? কিছু না, কি হবে আমার? এই দিদি, বয়সে তুই আমার থেকে বড় হলেও আমরা দুজন কিন্তু বান্ধবীর থেকেও বেশি। আমি তোর হাবভাব সব বুঝতে পারি। কাল থেকে দেখছি তোর মুখ চোখ চিন্তায় সাদা হয়ে আছে। কি হয়েছে সত্যি করে বলতো? খবরদার মিথ্যে একদম বলবি না। রিধি চুপ করে মাথা নিচু করে ফেললে ঝিনুক 2 হাত দিয়ে ওকে নিজের দিকে ফিরিয়ে বলে, তুই কি আমার ফ্রেন্ড ভাবিস না? রিধি মিনমিন করে বলে, ভাবি তো জানের দোস্ত, ভাবি তোকে আমি। তাহলে বলতে তো দ্বিধা কিসের? তারপর খুব আস্তে কিন্তু মোলায়েম সুরে বলে, ওকে পছন্দ করিস তুই? এই প্রশ্নটা যেন রিধিকে আগের ফর্মে ফিরিয়ে দিল। নাক টেনে মিহি সুরে কাঁদা শুরু করে দিল। তা দেখে ঝিনুক বলে, তার নামই আমি ঠিকই ধরেছি। তা বল, কে সেই ছেলে যে আমার জানকে কাঁদাচ্ছে? এই অপরাধের জন্য ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব আমি। ও মা! এক কোথায় যেন রিধির ফ্যাচ ফ্যাচ করা কান্না বন্ধ হয়ে গেল। ডান হাত দিয়ে চোখ মুছে বলল, সত্যি পারবি তুই? এই তুই না একটু আগে কাঁদছিলি, ওই গেল তোর কান্না। তোর কথায় সব ওই রাস্তা ধরে পালাচ্ছে। সত্যি করে বলতো, পারবি তুই? কেন পারবো না, বলে দেখ একবার। তাকে কিন্তু তুই অনেক ভালোবাসিস, ভেবে দেখ একবার।
ঝিনুকে কথাটাতে ভাবুক হয়ে পড়ল। ওর জানা মতে তো এমন কেউ। ওট ওয়েট, তুই কি কোনো কারণে সুমন ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, তোর এই গাধা ভাইটার কথাই বলছি। ঝিনুক উত্তেজনার চোটে চিৎকার করে বলে। ও মাই গড, ও মাই গড, শেষমেশ সুমন ভাই? হ্যাঁ, কেন? সে কি প্রেমিক হিসেবে জঘন্য হবে নাকি রে? না, তা নয়, সে প্রেমিক হিসেবে দুর্দান্ত হবে, কিন্তু একটা কথা বলতো, ছেলের কি অভাব পড়েছে নাকি সবার নজরে আমার ভাইগুলোর উপরই কেন? রিধি মুখটা ফিরিয়ে ডোন্ট কেয়ার ভাবে বলে। এতে আমাদের এর দোষ কি? তোর ভাইগুলো বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। ওকে ওকে, এবার এসব জেনে ফেলে বল তো, কাহিনী কি? কেমন মানে? আরে বল না জান, কিভাবে কি হলো? কোনোভাবেই কিছু হলো না আমার দিক থেকে, ওকে, কিন্তু ওনার ভাবটা বুঝতে পারি না। কাল থেকে তো এমনভাবে এড়িয়ে যাচ্ছে, ভীষণ খারাপ লাগছে। কিছু বললে হু হা উত্তর দিয়ে চলে যাচ্ছে। কি হলো বুঝতে পারছি না, মনে হচ্ছে ইগনোর করে। ও, এই ব্যাপার? ঝিনুক টেনে টেনে বলে। অভিমান অনুরাগে রীতি গাল ফুলিয়ে বলে। তা নয় তো কি, তুই না বলছিলি তুই হলে সরাসরি বলে দিতি? এখন কোথায় গেল তোর সাহস? নিতবু বলছিল বলা সহজ, কিন্তু বেলায় আসলে কঠিন হয়ে যায়। রিধি মুখ বাঁকিয়ে বলে। আমি কি ভয় পাই নাকি? আসুক ঢাকা থেকে, বলেই দিব। আমি এত যুদ্ধ করে এখানে এসেছি কি মুড়ি খেতে? এটা বলার জন্য এসেছি। ঝিনুকের চোখ বড় বড় হয়ে গেল রিধির কথায়। রাগ করার ভান করে অন্যদিকে ফিরে বলে। তার মানে নিজের কাজের জন্য, ভালোবাসার জন্য এসেছিস, আমাদের জন্য বুঝে আসিসনি? ঝিনুকের অভিমান করা দেখে রিধির ভিমড়ি খাওয়ার জোগাড়। এখন কি বলে ম্যানেজ করবে তাই ভাবছে সে। এর মধ্যে ওয়েটার কফিও এনে দিল, তাও মেয়েটা ফিরছে না এদিকে। তাই সেও পাল্টা অভিমানের ভান করে বলে। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপর তুই রাগ করে আছিস? ভালো লাগে না বল? একটুর জন্য মনটা ফুরফুরে লাগছিল, এখন তোর রাগ করার কারণ সব ফুস করে নিভে গেল। আরে আমি তো বোঝাতেই চাইছি। ঝিনুক চট করে ফিরে বলে। তাহলে কথা দিতে হবে, তোর কথাটা বলে ব্রো যদি রাজি হয় তাহলে তোদের দুজনেরকে আমি যা চাইবো তাই দিতে হবে। ওকে জান, এবার কফি খা। ঝিনুক একগাল হেসে বলে। তা তো খাবই। এক চুমুক কফি খেয়ে ঝুপ করে গলায় মন খারাপের শব্দ টেনে নিয়ে বলে। ইদিরে, আমার তো হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে। রিধি সব্যস্ত হয়ে বলে। কেন কেন, কি হয়েছে? তুই নিতো আপু, দীপ্তি আপু, সবার তো সেটেল হয়ে যাচ্ছে, কি সুন্দর একটা একটা করে পেয়ে গেলি, আমি তো বাকি রয়ে গেলাম। শালা আমারটা কই আছে কে জানে? রিধি চোখ গোলগাল করে বলে। ওই তোরটা শালা হবে কি করে? কথাবার্তা একটু ঠিক করে বল। আরে এ তো কথার কথা। রিধি ওকে সান্ত্বনার বাণী শোনালো। তুই তো এখনো ছোট, ভার্সিটিতে ওঠ, পেয়ে যাবি কাউকে। ঝিনুক উৎফুল্ল হয়ে বলল। সত্যি, সত্যি। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম মানুষের কাছে অতীব প্রিয় একটা স্থান। শহরের ব্যস্তময় জীবন থেকে একটু হাঁপ ছেড়ে শ্বাস নেওয়ার জন্য মানুষ এখানেই ছুটে আসে। বিকালবেলা বলে প্রচণ্ড ভিড় থাকে। সোহান গাড়ি পার্ক করে নিতুকে নিয়ে সামনে এগিয়ে গেল। সৈকতের ধার ধরে বালির উপর দিয়ে হেঁটে চলেছে। নিতু বড় বড় জাহাজ, স্পিড বোট সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। এগুলো তো কত শতবার দেখেছে সে। মূলত জড়তা কাটাতে সে এসব দেখার বাহানা করছে। পুরোপুরি না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পারছে সে সোহান ওকে এখানে নিয়ে এসেছে। উত্তেজনায় ভিতরটা কাঁপছে, বুক দুরু দুরু করছে। আশ্চর্য এমন হচ্ছে কেন? ও তো প্রতিদিন এটাই চেয়েছিল সোহান নিজের মনের কথা ওর সামনে পেশ করুক। তাহলে আজ নিজের অবস্থা নড়বড়ে লাগছে কেন? সোহানের নিজের অবস্থাও এতটাই নড়বড়ে এখন। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কিভাবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না সে। নিতু কিছু বলবে তার আগেই সোহান বলে। কি খাবে বল, কিছু নিয়ে আসি তোর জন্য। কিছু খাবো না আমি। কপট কণ্ঠে কাঠিন্যতা এনে বলল। ওর কঠিন বাক্য শুনে সোহান একেবারে নিতিয়ে গেল। আমতা আমতা করে বলে। নিতু তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বলে সোহান আর দাঁড়ালো না, দ্রুত পায়ে ছুটে গেল সে। নিতুর চোখের আড়াল হয়ে নিজেকে স্থির করার কাজে নেমে পড়ল। ডান হাত বুকে চেপে বলে। কি করছিস কি সোহান? আজকের মতো কি আর কোনো সময় পাবি? নিজেকে স্থির করে বলে দে, আজ তোকে বলতেই হবে। মনকে স্থির করে সে আবার এগিয়ে গেল নিতুর দিকে। নিতু একটা বেঞ্চে বসেছিল। সোহান এসে পাশে বসলো।
নিতু তাকাতেই আবার কোথা থেকে জড়তা এসে হাজির হলো। শব্দগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। বাইরে বের হতেই চাইছে না, মনে হচ্ছে বেরুলেই বিপদ। কোনো মতে কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারল সে। নিতু, আমার তোর সাথে কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। সৈকত থেকে চোখ ফিরিয়ে সোহানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে। হ্যাঁ বলো, কি বলবি? ওর এভাবে তাকানোতে সোহানের সবকিছু আবার গুলিয়ে গেল। মনে হচ্ছে বোবাজিনে ধরেছে, বলতে চাইছে কিন্তু পারছে না। নিতু চোখ ছোট ছোট করে বলে। কি বলো? না মানে বলছিলাম যে কি? না, বলতে পারবো না। নিতু রেগে মেগে বসে থেকে উঠে দাঁড়িয়ে বলে। না বললে না বলো, বসে থাকো এখানে, তোমার বলা লাগবে না, গেলাম আমি। নিতুর আগের চোটে চলে যাওয়া ধরলো ওখান থেকে। তখনই পিছন থেকে ওর হাত টেনে ধরে সোহান এক নিঃশ্বাসে বলে ফেলল। নিতু, আমি তোকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। নিতু হতবাক হয়ে পিছনে ফিরলে সোহান আগের জড়তা, ভয়, উৎকণ্ঠা ভুলে গিয়ে চোখে চোখ রেখে বলে। এটা এখন থেকে নয়, তুই ক্লাস 9-এ উঠছিলি তখন থেকেই পছন্দ করি আমি তোকে। দিন যত এগিয়েছে আমি বুঝেছি এটা শুধুই পছন্দ না, হয়তো আমি তো প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছি। কলেজ ভার্সিটি শেষ করলাম, তাও শুধু তোকে ছাড়া এ মন আর কাউকে টানলো না, শুধু তোর মধ্যেই সীমাবদ্ধ থেকে গেলাম আমি। প্লিজ ফিরিয়ে দিস না আমার ভালোবাসা। এতদিন ভয়ে বলতে পারতাম না, পাছে না আবার রিজেক্ট করিস। আজ অনেক সাহস জুগিয়ে বলতেছি, এভাবে একপাক্ষিক অনুভূতি নিয়ে আর বয়ে বেড়াতে পারছি না। নিতু অবাক নেত্রে তাকিয়ে আছে, চোখ ভরে এসেছে। আজ তাহলে ওর প্রতীক্ষার অবসান হলো। কতদিন ধরে এই দিনটার স্বপ্ন দেখছিল সে। ওকে চুপ থাকতে দেখে সোহান অধৈর্য হয়ে বলে। কিরে, কিছু বলছিস না যে? টুক করে দুই চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে আসলো। ওর চোখের পানি দেখে তো সোহান ভয় পেয়ে গেল। বেআকুল হয়ে জিজ্ঞেস করে। তুই কাঁদছিস কেন? নিতু 2 হাত দিয়ে সোহানের বুকে ধাক্কা দিয়ে বলে। একটা কথা বলতে এত বছর লাগলো তোমার? তুমি জানো তোমার এই কথাটা শোনার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি, কতভাবে ইঙ্গিত দিয়েছি, বুঝতে পারোনি? সোহানের ঠোঁটের কোণে হাসি ঝিলিক দেখা দিল নিতুর কথায়। হাসি ধরে রেখেই বলল। এবার বুঝেছি কেন তুই আমাকে ভিতর ডিম বলে নাম দিয়েছিস। নিতু 2 চোখ ভর্তি পানি নিয়েও হেসে দিল। চোখের পানি হাত দিয়ে মুছে বলল। তা তুমি কি করে জানলে? আমার একমাত্র ফেয়ারের শালিকা বলেছে আমাকে, ওর ক্রেডিটটাও আছে, কিছুটা সাহস জোগাতে হেল্প করছে আমাকে। তবে আমি যে সত্যি বলতে পারবো কখনো বিশ্বাস করিনি। তুমি যে বলতে পারবে কোনো দিন, তা তো আমিও বিশ্বাস করিনি। মাঝে মাঝে যা রাগ হতো না আমার তোমার উপর। তোর মনেও যে কিছু চলছে সেটা জানলে তো কত আগেই বলে দিতাম। আমি তো ভয় পেয়েছিলাম রিজেক্ট করার, মানতে পারতাম না। তারপর সোহান হাতঘড়ি দেখে নিয়ে বলে। আর কিছুক্ষণ থাকবি না চলে যাবি? সন্ধ্যা হতে চলল, দেরি করা ঠিক হবে না, চলো যাই। ওকে। আসার সময় এসেছিল মাঝখানে দূরত্ব রেখে, কিন্তু সেটা এখন আস্তে আস্তে বিলীন হয়ে আসছে। সূর্য তখন প্রায় অস্তের দ্বার প্রান্তে। এই সময় সৈকতে বাজে ছেলেদের সংখ্যা বেড়ে যায়, তাই সোহান যথাসম্ভব নিতুকে আগলে রাখছে। খুব ইচ্ছে করছে হাতটা ধরতে, কিন্তু ভেতর থেকে একটা বাধা আসছে। আজই মনের কথা বলল, আর এখন হাত ধরলে মেয়েটা কি ভাববে, তাই সে সতর্ক করতে বলে। আমার কাছাকাছি হাঁট, বিচ্ছিন্ন হইস না। নিতু টিপ্পনি কেটে বলে। কেউ তার সদ্য হওয়া গার্লফ্রেন্ডকে এমন বলেছে কিনা জানা নেই। তাহলে কি বলে? বলে নয়, করে দেখায়। সোহান দাঁড়িয়ে গিয়ে ওর দিকে তাকিয়ে ব্রুকুচকে প্রশ্ন করে। কি করে দেখায়? কিছু না। নিতু চলে যাওয়া ধরলে সোহান খপ করে ওর বাঁ হাত ধরে টেনে নিয়ে বলে। সদ্য হলে কি হবে? তোর মনের কথা একটু হলেও তো বুঝতে পারি। চল এবার। সন্ধ্যা 7টার ফ্লাইটের টিকিট কেটেছে সুমন। ঢাকা শহরের যানজটের কি আর শেষ আছে, তাই দুজনের সাথে টুকটাক যা এনেছে তা নিয়ে দ্রুত আগেই বের হয়ে গেল। সুমনের অতটা তাড়া নেই, ওর ফিরতেই মন চাইছে না। ফিরে কি হবে, সেই তো রিধির মুখোমুখি দাঁড়াতে হবে। মেয়েটা এমনভাবে সব কথা বলে, ওর কথাই বের হয়ে যায়, মুখ দিয়ে আর মিথ্যা কথা আসে না। মেয়েটা এমন যে ওকে এড়িয়ে যেতে চাইলেও পারে না সে। ওর এক একটা কথা যেন শোলের মতো বিধে ওর মনে। আজ প্রথমবারের মতো নিজের ভাগ্য নিয়ে খুব আফসোস হচ্ছে। ওর অবস্থা যদি আরেকটু ভালো হতো, একটা সুন্দর গোছানো পরিবার থাকতো, তাহলে কি আর রিধিকে কাছে টানতে 2 বার ভাবতো? ওকে এক ধ্যানে সোফার উপর বসে থাকতে দেখে আয়ানের কিছুটা সন্দেহ হলো। এর আগে অন্যমনস্ক ভাব এতটা দেখেনি সে।
সন্তর্পণে এগিয়ে এসে ওর পাশে বসে কাঁধে হাত রেখে বলে। শরীর খারাপ? আচমকা এক দরদ মাখা কণ্ঠ কানে আসতেই সুমন সচেতন হয়ে নড়ে চড়ে বসলো। আয়ানের দিকে তাকিয়ে মেয়েকে একটা হাসি ঠোঁটে টেনে এনে বলে। কই না তো। তাহলে চোখ মুখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত। আন্টি ফোন করেছিল নাকি? না ভাই, সেরকম কিছুই না। কয়েকদিন ভালো করে রেস্ট করা হয়নি তো, তাই বোধহয় এমন লাগছে। ঠিক আছে, এখান থেকে গিয়েই 2-3 দিন ছুটি কাটাবে তুমি। সুমন ব্যস্ত হয়ে বলে। না ভাই, আমি ছুটির কথা বলছি না, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। সে দেখা যাবে, এখন চলো। জি ভাই। সন্ধ্যা 7টার ফ্লাইটে চট্টগ্রামের ফ্লাইট ধরলো দুজনে। 3 ঘন্টার মধ্যে চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করলো। বের হওয়ার আগে বলে দিয়েছিল তারা চলে আসতেছে, তাই সোহান আগেই গাড়ি নিয়ে হাজির। এয়ারপোর্ট থেকে দুজনে বের হয়ে সোহানের গাড়িটা খুঁজে উঠে পড়লো। টানা 3 ঘন্টা একভাবে বসে থাকায় শরীরটা ব্যথায় ম্যাচ করছে। তাই আয়ান হাত পা ছুড়িয়ে মাথাটা সিটের সাথে হেলান দিল। সোহান গাড়ি স্টার্ট দিয়ে তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। সবকিছু ঠিকঠাক ছিল ব্রো? আয়ান এক বাক্যে উত্তর দিল। হ্যাঁ। সোহান আর কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সুমন গাড়িতে উঠেছে দেখে খেয়াল করছে আজ সোহানের মুখটা উজ্জ্বলতায় ভরপুর, যেন খুশি চিকচিক করছে। চোখে মুখে উপচে পড়ছে সেই খুশির ছোঁয়া। বেশ খোশ মেজাজে আছে মনে হচ্ছে। একবার পিছন ফিরে আয়ানকে আগাগোড়া পর্যবেক্ষণ করে ফিসফিস করে বলে। কি ব্যাপার ব্রো, আজ এত খুশি কেন? কোনো বিশেষ কিছু আসে নাকি? সুমনের মতো সোহানও একবার দেখে নিল আয়ানকে। মনে হচ্ছে খুব ক্লান্ত, তাই চোখ বুঝে এসেছে। সেও সুমনের মতো ফিসফিস করে বলে। খুশি হব না বলছো? আজ আমার কত বছরের অপেক্ষার অবসান হলো। ফাইনালি আমার মনের রানীকে মনের কথা বলতে পারলাম, আর সে একসেপ্টও করে নিয়েছে। এর চেয়ে খুশি আমার কাছে আর কি বা হতে পারে? সুমনের কপালে কিঞ্চিত বিস্ময়ের ভাঁজ দেখা দিল। আচ্ছা, কে সে? তোমার পরিচিত, কিন্তু এখন বলতে পারছি না ব্রো, পরে বলবো। ওকে। সোহানের খুশি দেখে সুমনেরও খুশি হওয়ার কথা, কিন্তু ও খুশি হতে পারল না। এক ঝাঁক মন খারাপ এসে ভিড় করলো ওর মন দুয়ারে। এমন খুশি তো ওর জীবনেও আসতে পারত, কিন্তু সেটা আর আসবে না। ওর মতো নড়বড়ে জীবনে কাউকে জড়াতে সে ভয় পায়, প্রচণ্ড ভয়। পরে যদি স্বপ্ন ভেঙে যায় এই ভয়ে, তার চেয়ে বরং কষ্ট হলেও কষ্ট করে সে একাই থাকবে। এটাই তার জীবনের গন্তব্য। কখনোই সে তার অব্যক্ত অনুভূতিগুলো ব্যক্ত করতে পারবে না কিংবা করবে না, কখনোই না। কাছাকাছি এলে সে বলল। সোহান, আমার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিও। আজ আর ফ্ল্যাটে কেন, বাড়ি চলো, আমাদের সাথেই থাকবে। এতক্ষণে আয়ান চোখ খুলে উঠে বসলো, ক্লান্ত স্বরে বলে। হ্যাঁ সুমন, বাড়ি চলো একেবারে। আয়ানের কথা অমান্য করার সাহস ওর নেই। আজ পর্যন্ত কোনো কথা সে এড়াতে পারেনি, পারবে কি করে? মানুষটা ওর জন্য অনেক করেছে। এই যে আজ এই মানুষটার সম্মানের জন্যই সে নিজেকে লুকাতে চাইছে, সেটা বলবেই বা কি করে? কিন্তু ও বাড়ি যেতেও চাইছে না, আমতামতা করে বলল। আসলে ভাই, আমার কিছু কাজ আছে ওখানে, আমি না হয় কাল সকালে আসবো আবার। আয়ানের হুট করে মনে পড়ল সুমনের মনের অবস্থা ঠিক লাগছিল না, তাই সে আর না করলো না, অনুমতি দিল। তবে হুকুম করলো সকাল সকাল যেন বাড়ি চলে আসে, আর নাস্তাও ওখানে করবে। সুমন হাসসূচক মাথা নাড়ালো শুধু। সিদ্ধান্ত মোতাবেক সোহান তাই করলো। সুমনকে ওর ফ্ল্যাটে নামিয়ে দিয়ে চলে গেল। সুমনের ফ্ল্যাট থেকে বাড়ি বেশি দূরে নয়, হেঁটে গেলে 15 মিনিটের পথ, তাই সহজেই পৌঁছে গেল। গেট দিয়ে ঢোকার পরপরই কিছু বয়স্ক পুরুষালী কণ্ঠ কানে ভেসে আসায় আয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করে। এত শব্দ কেন বাড়িতে? তোমার হবু শ্বশুর আব্বাই এসেছেন, 2 বন্ধু মিলে জমি আড্ডা দিচ্ছে। কেন এসেছে? কিছু বলেছে কি? এখনো পর্যন্ত না। ঠিক আছে, চলো ভিতরে। গাড়ি পার্ক করে দুজনে লম্বা লম্বা কদম ফেলে সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। তার বাবা আর হবু শ্বশুর মশাই লুডো খেলছে। এটা নিয়েই বাইরে সে হাসাহাসির শব্দ শুনতে পাচ্ছিল। ওকে দেখে দুজনে খেলা থামিয়ে দিল। সোহান উপরে চলে গেল। আয়ান গিয়ে সালাম দিয়ে তাদের পাশে বসলো। আলফাজ খন্দকার সবকিছু ঠিকঠাক কিনা জিজ্ঞেস করলেন, তারপর ছেলেকে বললেন গিয়ে একটু রেস্ট নিতে। আম্মু কই? বলতে বলতে শায়লা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, হাতে শরবত সমেত। টি টেবিলে সেগুলো রেখে বললেন, কি রে বাবা সোহান, সুমন ওরা কই? সুমন ওর ফ্ল্যাটে গেছে, কাজ আছে বলল। সোহান উপরে গেল মাত্র। শায়না বেগম সস্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন,
অনেক দিন জার্নি করে এসেছিস বাবা, ঠান্ডা লেবু শরবত এনেছি, আমি খেয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট কর, তারপর সবাই একসঙ্গে ডিনার করব। ওকে আম্মু। আঙ্কেল, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছো বাবা? আগে তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, যাচ্ছি। উপরে যেতে যেতেও সে একই কথা ভেবে চলল, আঙ্কেলের হঠাৎ এখানে আগমনের কারণ কি হতে পারে। কিন্তু ছাতার মাথা কিছুই খুঁজে পেল না। বিরক্তি এসে ভিড় করলো ওর দেহ মনে। কিছুতেই মাথা থেকে চিন্তা বের হতে চাচ্ছে না। যতক্ষণ না সে কারণ উদ্ঘাটন করতে পারছে ততক্ষণ শান্তি আসবে না মনে। ফ্রেশ হয়ে ধপ করে গায়ে দিয়ে দিল বিছানায়। ফোনটা হাতে নিতেই চোখের সামনে ভেসে উঠল শাড়ি পরা এক হাস্যোজ্জ্বল রমণীর মুখ। বাঁকা দাঁতের হাসিটা নজর কাটতেই যথেষ্ট। ছবিতে ডান হাতের বুড়ো আঙ্গুল বুলিয়ে মনে মনে আওড়ায়, কবে এই অগ্নিকন্যাকে নিজের করে পাবো? ধৈর্য যে আর বাদ মানছে না। হঠাৎ ওর চোখ আটকে গেল একজোড়া হালকা রঙে রাঙা ঠোঁট জোড়ায়। এর আগে এত নিখুঁতভাবে দেখা হয়নি বলে বিষয়টা ওর চোখে পড়েনি। প্রথমবারের মতো খেয়াল করলো দীপ্তির চিকন ঠোঁট জোড়া। কয়েকবার টেনে টেনে দেখলো সে। হঠাৎই ফোন ছেড়ে উঠে পড়ল সে। মনে মনে বলে, না আয়ান, এখন এসব ভাবাটা ঠিক নয়। যখন সময় হবে তখন শুধু দেখা কেন, করাও হবে। প্রেয়সীকে এখনো মনের কথা জানানো হলো না। আর প্রেমিক মহাশয় স্বপ্ন সাজাতে ব্যস্ত। এইটা করবে ওটা করবে কত কি। বাইরে থেকে দরজায় কড়া নাড়ানোর শব্দ আসছে। দরজা খুলে দেখে সোহান। কি রে? ভাই, বড় মা ডিনারের জন্য ডাকছে। তুই যে, আমি আসছি। ওকে। খাবার টেবিলে শায়লা বেগম মেয়েদের সাহায্য নিয়ে সাজিয়ে ফেললেন। প্রথমবারের মতো বন্ধু এসেছেন বলে আলফা সাহেব পই পই করে বলে দিয়েছেন আপ্যায়নে যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে। বন্ধুকে অনেক ভালোবাসেন কিনা। একে একে সকলে নামার পরে খাওয়া আরম্ভ হলো। আলফা সাহেব নিজের বন্ধুর পাতে এটা ওটা তুলে দিচ্ছেন। শায়লা বেগম মন খারাপ করে বলে, ভাবি আর দীপ্তিমা আসলে কত ভালো হতো বলুন তো। আরে ভাবি, কাজে এসেছি, পরে না হয় নিয়ে আসবো ওদের। আলফা সাহেব এক লোকমা ভাত মুখে দিয়ে বলে, হ্যাঁ রে বন্ধু, কি সেই কাজ বল তো। মামার করা প্রশ্নটার জন্য তো আয়ানের পেটের ভাত হজম হচ্ছে না, কাজে মন বসছে না। বাবা প্রশ্নটা করে ভালোই করলো। মনে মনে ধন্যবাদ দিল তার বাবাকে। এবার উনি কি জবাব দেয় তা দেখার বিষয়। উত্তর শোনার জন্য আয়ান কান খাড়া করে রাখলো। আকরাম হোসেন সহাস্য হাসি মুখে জবাব দিলেন, বুঝলি বন্ধু, আমার মেয়েটার জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে। ছেলে আমাদের এলাকারই, তবে অনেক ছোট থেকেই কাটিয়েছে শহরেই, তাই খোঁজ নিতে এখানে আসলাম। এক কথাই যেন পুরো ডাইনিং রুমে জুড়ে শোকের ছায়া নেমে আসলো এমন ভাব। একেবারে পুরো নিস্তব্ধ। আয়ান সবেমাত্র প্লেটে হাত চালিয়েছিল। কথাটাই একেবারে থম মেরে গেল সে। মেয়ে তিনটার চোখে মুখে দুঃখী ভাব। সোহান চোখের কোণ দিয়ে তাকায় ভাইয়ের দিকে। আয়ান একেবারে শক্ত হয়ে মাথা নিচের দিকে করে আছে। যে লোকমাটা হাতের মুঠোয় ছিল তা একেবারে চুপসে ফেলতেছে। বুঝে গেছে এই সংবাদ ঠিক কোথায় গিয়ে লেগেছে। কিন্তু এখন কি হবে। আকরাম হোসেন বলে চললেন, আমি তো এখানকার কিছুই চিনি না, তুই আমাকে সাহায্য করবি। আলফাজ খন্দকার অমায়িক হেসে বললেন, এ আর এমন কি বন্ধু, সাহায্য করব না কেন? তোর মেয়ে মানে তো আমার মেয়েই। তবে এক্ষেত্রে আমার থেকে ভালো হবে বরং আয়ান করলে। ও যেহেতু এমপি, ওর চেনা পরিচয় অনেকে, ও সাহায্য করবে এই ব্যাপারে, ভালোভাবে খোঁজ নিয়ে দিবে তোকে। কি আয়ান করবি না? আয়ান রাগ সামলে মুখে মেকি হাসি টেনে বলে, অবশ্যই আব্বু, কেন নয়। আঙ্কেল, আপনি ঠিকানা দিয়েন, আমি লোক লাগিয়ে দিব। ঠিক আছে বাবা, আমি কিছুক্ষণ পরে দিব। আকরাম হোসেন মনে মনে বলে, সত্যি তাহলে তার বুঝার ভুল ছিল। শায়লা বেগম আত্মনাদ করে বলল, একই ভাইজান, এত তাড়াতাড়ি মেয়ের বিয়ের জন্য তোড়জোড় লাগালেন কেন? তাড়াতাড়ি আর কই, বিয়ের বয়স তো হয়েই গেল। তাছাড়া আমরা ছাড়া আর কেই বা আছে ওর। আমি আর ওর মা চাই আমরা থাকতেই মেয়েটাকে ভালো একটা জায়গায় পাত্রস্থ করতে। সে ঠিক আছে। শায়লা বেগম আহত হলেন মনে মনে। তিনি ভেবে রেখেছিলেন ছেলে আর একটু সামলে নিলে তখনই ঠান্ডা মাথায় ওর সাথে আলোচনা করা যাবে। কিন্তু তার আগেই পরপর আয়ান হাত ধুয়ে উঠে পড়লে শায়লা বেগম জিজ্ঞেস করেন, একই বাবা, না খেয়ে উঠে গেলি যে? খিদে নেই আম্মু, বাড়ি আসার আগে খেয়েছিলাম, তাই খুব একটা খেতে পারলাম না। চলে যেতে নিয়েও ফিরে বলে, আঙ্কেল, আপনি অ্যাড্রেসটা দিন, আমি তাড়াতাড়ি খোঁজ লাগাবো। দিচ্ছি বাবা। আকরাম হোসেন ফোন ঘেটে শাকিলের ভার্সিটির নাম, বাসা আর অফিসের ঠিকানা দিয়ে দিলেন।
নেওয়ার পরে আর দাঁড়ালো না সেখানে, দপদপ পা ফেলে চলে গেল উপরে। ও যেতেই সোহান তিনজনের দিকে তাকিয়ে দেখে চোখে মুখে আতঙ্ক ওদের। আয়ানের রাগে ওর মাথা ফেটে যাওয়ার জোগাড়। এই কারণে তাহলে বোকা মেয়েটা তার ফোন ধরছে না।